আমাদের চ্যানেলে আপনাদের মনোরঞ্জন করার উদ্দেশ্যে প্রত্যেক সপ্তাহে আমরা নিয়ে আসি নিত্য নতুন রহস্য রোমাঞ্চকর কাহিনী। আপনাদের ভালো লাগার কথা মাথায় রেখে লেখক গল্পে নানান রকম প্লট তৈরি করার জন্যে কল্পনার আশ্রয় নিয়ে থাকেন, যা কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভিত্তিকে মান্যতা দেয় না। আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্পে অভিনয় করেছেন দেবব্রত মাঝি, রাজু মিত্তা, পলাশ ভৌমিক, সৌভিক চক্রবর্তী। অন্যান্য চরিত্র এবং গল্প পাঠে আমি সাহেব। চলুন তাহলে শুরু করি। বর্তমান প্রজন্মের সুনামধন্য লেখক শ্রীকান্ত শর্মার কলমে এক তরুণ বাঙালির অসামান্য বুদ্ধিমত্তার রোমাঞ্চকর রোমহর্ষক গল্প গোয়েন্দা শঙ্কর ও বিশু ডাকাত। দুর্গাপুরে এই নিয়ে 7 জন রাতের অন্ধকারে নির্মমভাবে হত্যা হয়েছে। পৌষ মাসের ঠান্ডা রাতে একদিনে 4 জনের খুন। পুলিশ কোনো কুল কিনারা খুঁজে পায়নি। এই যে বিশু ডাকাতের কাজ তা পুলিশ জানে, কিন্তু আজ পর্যন্ত বিশু ডাকাতকে কেউ চোখে দেখেনি। যারা দেখেছে তারা এই পৃথিবীতেই আর বেঁচে নেই। বিশু ডাকাতকে চোখে দেখা মানে স্বয়ং জমের দর্শন। দুর্গাপুর শহর বিশু ডাকাতের সন্ত্রাসে কম্পমান। প্রতিটা লাশের উপর পড়ে থাকে একটা লাল ওড়না, আর তাতে লেখা থাকে বিশু ডাকাত। হত্যার পর মৃত ব্যক্তির শুধু টাকা পয়সা বা সোনার জিনিস ডাকাতি নয়, পোশাক পর্যন্ত খুলে নেয় আর নগ্ন শরীরের উপর লাল ওড়না রেখে দিয়ে চলে যায়। পুলিশকে যেন সে চ্যালেঞ্জ করে, প্রতিটা লাশের উপর তার নাম লেখা ওড়না রেখে। দুর্গাপুরের প্রতিটি চৌমাথায় পুলিশ চৌকি বসল, তাতেও কোনো লাভ হলো না। 2 জন ব্যাংক কর্মচারী রাত 10টার সময় কাজ সেরে ব্যাংক থেকে বেরোতে যাবে, ঠিক তখনই বিশু ডাকাত মুখে লাল কাপড় বেঁধে ব্যাংকে ঢোকে। প্রথমে 2 জন সিকিউরিটি গার্ডকে হত্যা করে, তারপর ব্যাংকে ঢুকে ম্যানেজার এবং আরেকজন কর্মচারীর গলা কেটে টাকা পয়সা সমস্ত কিছু লুট করে নিয়ে চলে যায়, আর 4টে নগ্ন লাশের উপর রেখে যায় 4টে লাল ওড়না। রাত্রি 11টার সময় পুলিশ এসে লাশগুলি উদ্ধার করে এবং দেখে সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে। পুলিশ আরও পাহারা বাড়িয়ে দেয়। সারা রাত ধরে শহর জুড়ে পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে টহল দিতে লাগলো। তারপর 6 দিন পেরিয়ে গেছে। বিশু ডাকাতের কোনো রকম অ্যাক্টিভিটি শহরে আর দেখা যায়নি। আরও কিছুদিন পেরিয়ে যায়। মাঘ মাসের ঠান্ডা শহরে আবার জাঁকিয়ে বসেছে। পুলিশের টহল একরকমভাবেই চলতে লাগলো, কিন্তু বিশু ডাকাতের কোনো হদিশ পাওয়া গেল না। শহরের সব জায়গায় বিশু ডাকাতের পোস্টার লাগানো হয়েছে। সারা শহর জুড়ে সিসিটিভি বসানো হয়েছে। পোস্টারে লেখা হলো, কোনো সন্দেহভাজন লোক দেখলে পুলিশকে যেন ফোন করা হয়। নিচে দেওয়া হলো পুলিশের নম্বর। আবার 1 মাস পেরিয়ে গেল। বিশু ডাকাত নিশ্চুপ। পুলিশের টহল কমতে শুরু করেছে। পুলিশ চৌকি যেমন সক্রিয় ছিল তেমনি রইল। তবুও শহরের মানুষের মন থেকে বিশু ডাকাতের ভয় কাটল না।
সন্ধ্যার পর শহরের রাস্তা একেবারে জনশূন্য। সরকারি কর্মচারী বা প্রাইভেট সেক্টরের কর্মচারীরা যত তাড়াতাড়ি সম্ভব বিকেলের মধ্যে কাজ সেরে বাড়ি ফিরে আসতে লাগলো। কোনোভাবে যদি কাজের জন্য রাত হয়েও যায়, কর্মস্থলেই রাত্রি যাপন করে নেয়। পুলিশ একটু নিশ্চিন্ত অনুভব করলেও সেই নিশ্চিন্ততা বেশি দিন স্থায়ী হলো না। বিষ্ণুপুরে যাওয়ার মেন রোডে যে পুলিশ চৌকি বসেছিল, সেখানে পাওয়া গেল এক পুলিশ কনস্টেবলের লাশ। একজন পুলিশ কনস্টেবল ফোনে কথা বলতে বলতে চৌকি থেকে একটু দূরে চলে এসেছিলেন। হঠাৎ করেই যমরাজের মতো বিশু ডাকাত তার সামনে উপস্থিত হয়। তার ধারালো অস্ত্রটা কয়েক মুহূর্তে চালিয়ে দেয় কনস্টেবলের গলায়। কনস্টেবল চিৎকার করার সুযোগটুকুও পায়নি। নিথর দেহটা মাটির মধ্যে লুটিয়ে পড়েছিল। পুলিশের পোশাকটা খুলে বিশু ডাকাত লেখা লাল ওড়নাটা মৃতদেহর উপর রেখে সেখান থেকে পালিয়ে যায় বিশু ডাকাত। লাল ওড়নাটা যেন সমগ্র পুলিশ প্রশাসনকে উপহাস করছে। পরের দিন জেলা প্রশাসক ঘোষণা করলেন, বিশু ডাকাতের কোনো রকম খবর কেউ দিতে পারলে প্রশাসনের তরফ থেকে 2 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি কেউ বিশু ডাকাতকে ধরতে পারে, সে পুলিশ হোক বা কোনো সাধারণ মানুষ, তাকে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। রাতের অন্ধকারে যে বিশু ডাকাত নির্মমভাবে হত্যা করে বেড়ায়, দিনের আলোতে সে হয়তো কোনো সরকারি অফিসে বা কোনো কারখানায় ভদ্রলোকের মতো নিজের কাজ করে যায়। সারা শহর জুড়ে এখন একটাই নাম চর্চায়, বিশু ডাকাত। পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই বিশু ডাকাত। ডাকাত শব্দটা মানুষ ভুলেই গিয়েছিল। এখন শুধু গল্পের বইয়েতেই ডাকাতের কথা পড়ে। কিন্তু বিশু ডাকাত সেই গল্পগুলোকে বাস্তব রূপ দেওয়ার জন্য যেন বদ্ধপরিকর হয়েছে। শঙ্কর এখন শহরে নেই। পুলিশ কমিশনারের সহযোগিতায় 2-3 মাসের জন্য কলকাতায় আর্মি ক্যাম্পে গিয়েছে ট্রেনিং নিতে। ট্রেনিং শেষ করে সে কলকাতা থেকে হাওড়া স্টেশনে পৌঁছেছে দুর্গাপুরের ট্রেন ধরার জন্য। ঠিক সেই সময় দারোগা বাবুর কল এলো শঙ্করের ফোনে। হ্যাঁ স্যার, বলুন। তুমি আজ ফিরছো তো শঙ্কর? হ্যাঁ স্যার, আমি তো হাওড়া স্টেশনে। তুমি আজ এসো না, বাসন্তীকে একবার ফোন করো, ও কলকাতাতেই আছে। নিট এক্সাম ছিল, কাল সকালে আসবে। আমি চাই তুমি ওর সাথেই এসো। কিন্তু স্যার, আমি তো... কোনো কিন্তু নয়, তুমি টিকিট ক্যান্সেল করে বাসন্তীকে ফোন করো। আমি রাখলাম। শঙ্করের মেজাজটা একটু খারাপ হয়ে গেল। আজই সে আর্মি ক্যাম্প থেকে ফিরে বিশু ডাকাতের কথা জানতে পেরেছিল। তাই যত তাড়াতাড়ি সম্ভব দুর্গাপুরে ফেরার জন্য তার মন অস্থির হয়ে উঠেছিল। কিন্তু দারোগাবাবু আবার তাকে একদিন আটকে দিলেন। শঙ্কর স্টেশনে দাঁড়িয়ে কিছুক্ষণ চিন্তা করে ফোনটা বের করে একটা ফোন করল। হ্যালো বাসন্তী। হ্যাঁ স্যার, আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ, আমি স্টেশনেই রয়েছি। আমি বলছিলাম, আজ আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা 7টায় একটা ট্রেন আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি রেডি হয়ে চলে এসো। আমি ওই ট্রেনটার 2টো টিকিট কেটে রাখছি। আর হ্যাঁ, স্যারকে বলার প্রয়োজন নেই। ওকে ওকে। শঙ্কর ফোনটা রেখে 2টো টিকিট কেটে বাসন্তীর জন্য অপেক্ষা করছে। বাসন্তী 6:45টার সময় স্টেশনে পৌঁছালো। শঙ্কর তাড়াতাড়ি বাসন্তীর লাগেজ তুলে নিয়ে বলল, চলো চলো, ট্রেনের সময় হয়ে এসেছে। বাসন্তী শঙ্করের সাথে ট্রেনে উঠে পড়ল।
দুর্গাপুর স্টেশনে রাত 10:30টায় নামল শঙ্কর আর বাসন্তী। পুরো স্টেশন জনমানবহীন। কয়েকজন পুলিশ স্টেশনের বাইরে পাহারা দিচ্ছে। দুর্গাপুরের যাত্রী হয়তো ওরা দুজনেই ছিল। বিশু ডাকাতের ভয়ে এই এলাকার মানুষ রাতে ট্রেনে ওঠেনি। স্টেশন থেকে শঙ্কর আর বাসন্তী বেরোলে কয়েকজন পুলিশ তাদেরকে এক অফিসারের কাছে নিয়ে যায়। অফিসার জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। রাতে এইভাবে যাওয়াটা কতটা বিপজ্জনক তা কি জানেন না? জানি, তাই রাতেই যাওয়ার কথা ভাবলাম। হোয়াট? জেনে শুনে আপনি একজন মহিলাকে সঙ্গে নিয়ে? আপনিও তো অবাক হবেন না। এই বলে শঙ্কর তার মানিব্যাগ থেকে একটা কার্ড বের করে অফিসারকে দেখায়। অফিসার কার্ডটা হাতে নিয়ে দেখলেন। তাতে লেখা রয়েছে শঙ্কর চ্যাটার্জি, প্রাইভেট ডিটেকটিভ, পুলিশ কমিশনার এবং পুলিশ মন্ত্রীর সিগনেচার করা। ও সরি শঙ্করবাবু, তবুও এই রাতে আপনাকে যেতে দিতে পারি না। আপনাদের থাকার বন্দোবস্ত করে দিচ্ছি, কাইন্ডলি কাল সকালে যাবেন। সেটা সম্ভব নয়, বুঝলেন। আমাকে এক্ষুনি যেতে হবে, আর প্লিজ আমাকে আটকাবেন না। আপনি শহরে ছিলেন না। বিশু ডাকাত যে কতটা খতরনাক তা আপনি জানেন না। পুলিশ চৌকির মধ্যে ঢুকে পুলিশকে হত্যা করেছে। যদি আপনি একান্তই যেতে চান তবে আমি আপনার সাথে পুলিশ ফোর্স পাঠাচ্ছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা ঠিক চলে যাব। শঙ্কর নমস্কার জানিয়ে স্টেশনে রাখা তার মোটর বাইকটা স্টার্ট করে বাসন্তীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। অফিসার কিছুক্ষণ শঙ্করের দিকে চেয়ে থেকে কয়েকজন সশস্ত্র পুলিশের একটি গাড়ি শঙ্করের পিছনে পাঠিয়ে দিলেন। শঙ্কর ইচ্ছে করে দুর্গাপুর শহরের মধ্য দিয়ে বাইক নিয়ে এগিয়ে চলেছে। শীতের মধ্যরাত্রিতে সারা শহর জুড়ে শঙ্করের বাইকের শব্দ যেন বিশু ডাকাতের আতঙ্ককে ভেদ করে অনুরণন করতে করতে এগিয়ে যাচ্ছে। অফিসার প্রতিটা পুলিশ চৌকিতে ফোন করে বলে দিয়েছেন শঙ্করের কথা, তাই আর কোনো পুলিশ শঙ্করকে আটকায়নি। মনে মনে সমস্ত পুলিশ শঙ্করের অদম্য সাহসিকতাকে স্যালুট জানালো। দামোদর নদীর ব্রিজ পার হওয়ার আগে শঙ্কর হঠাৎ লক্ষ্য করল একটা লাল ওড়না রাস্তার মাঝে পড়ে আছে। বাসন্তীও সেটা দেখল। শঙ্কর ওড়নার কাছে গিয়ে গাড়িটা থামায়। বাসন্তী কিছু একটা বলতে যাবে, শঙ্কর ইশারা করে চুপ করতে বলল। শঙ্কর ওড়নাটা তুলে নিয়ে দেখল তাতে লেখা আছে বিশু ডাকাত। শঙ্কর নিজের রিভলভারটা বার করতে যাবে, ঠিক তখনই একটা পুলিশ গাড়ি এসে থামলো শঙ্করের কাছে। সবার হাতেই বন্দুক। একজন পুলিশ এসে জিজ্ঞেস করলেন, স্যার कोई प्रॉब्लम? कुछ प्रॉब्लम नहीं, आप लोग जा सकते हो। आप जाइए ना सर, हम लोग हैं यहाँ पर। শঙ্কর আর কিছু না বলে আবার বাইক স্টার্ট করে বেরিয়ে যায়। দুটো লাল চোখ যেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আড়াল থেকে শঙ্করের চলে যাওয়া দেখতে লাগলো। রাত্রি 12টার দিকে শঙ্কর দারোগা শুভঙ্কর বাবুর বাড়ি পৌঁছে কলিং বেল বাজালো। দারোগা বাবু দরজা খুলে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, শঙ্কর, তুমি এত রাতে? বাসন্তী ধীরে ধীরে বাড়ির ভিতরে চলে যায়। শঙ্কর বলল, হ্যাঁ স্যার, চলে এলাম। বাসন্তীর তো কাল কোনো কাজ নেই, তাই ওয়েট না করে আজই চলে এলাম। দারোগা বাবুর শরীর এখনো ভয়ে শিউরে উঠছে।
সত্যি শঙ্কর, তোমাকে কিছু বলার নেই। এসো, ভিতরে এসো। না স্যার, ভেতরে যাব না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তোমার কি মাথা খারাপ? সব জেনে শুনে? হ্যাঁ স্যার, সব জানি বলেই বলছি। না না, আমি তোমাকে এইভাবে মৃত্যুর মুখে কখনোই যেতে দিতে পারি না। আপনি একজন পুলিশ অফিসার স্যার, আপনার মুখে এসব কথা মানায় না। ঠিক আছে, তবে তুমি দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি, আমিও যাব তোমার সাথে। এই বলে দারোগা বাবু বাড়ির ভিতরে গিয়ে একটা জামা পরে দ্রুত বেরিয়ে এসে দেখলেন শঙ্কর বাইক নিয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থেকে বাসন্তীকে বললেন, মা বাসন্তী, দরজাটা লাগিয়ে দে তো ভিতর থেকে। তারপর পকেট থেকে ফোনটা বের করে নিজের জিপ নিয়ে বেরিয়ে পড়লেন। শঙ্কর ব্রিজ ক্রস করে ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়ালো যেখানে লাল ওড়নাটা পড়েছিল। শঙ্কর গাড়ি থেকে নেমে দাঁড়ায়। হঠাৎ একটি ধারালো খড়গ রাস্তার পাশের জঙ্গল থেকে উড়ে এসে শঙ্করের বাইকের সামনে পড়ল। শঙ্কর কিছুটা আগে ছিল। খড়গটা পড়ার শব্দ শুনে পিছন ফিরে তাকায় শঙ্কর। কিছুক্ষণ খড়গটার দিকে দৃষ্টি রেখে বাঁদিকের জঙ্গলটাই দৃষ্টি ফেরালো। তারপর কোমর থেকে রিভলভারটা বার করে খড়গটার কাছে নামিয়ে আবার নদীর ব্রিজটায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। ব্রিজের দুপাশের ল্যাম্পপোস্টের আলো প্রবাহিত দামোদর নদীর বিরাট জলরাশিতে প্রতিফলিত হচ্ছে। হঠাৎ শঙ্কর লক্ষ্য করল একটা কালো ছায়া জঙ্গলের ভিতর থেকে রাস্তায় পড়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। শঙ্কর সজাগ হয়ে দাঁড়ালো। কালো ছায়াটা সরে সরে এক বিশাল আকৃতির মানব হয়ে শঙ্করের সামনে দাঁড়ায়। মুখে তার লাল ওড়না বাঁধা, চোখগুলো হিংস্র বাঘের মতো জ্বলছে। শঙ্কর নমস্কার করে বলল, শঙ্কর চ্যাটার্জি, প্রাইভেট ডিটেকটিভ। বিশু ডাকাত এই শহরের নতুন বাপ। বাপ কখনো রাতের অন্ধকারে কাপুরুষের মতো লুকিয়ে বেড়ায় না। বীরু কাপুরুষের নাম শুনে পুলিশ প্যান্টে মুতে ফেলে না। রাতের অন্ধকারে নিরীহ অসহায় মানুষদের হত্যা করে নিজেকে ডাকাত তকমা দিয়ে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না বিশু ডাকাত। কত হাতি গেল তল, মশা বলে কত জল। তোর বন্দুকের গুলির থেকে দ্রুত আমি তোর সামনে থেকে অদৃশ্য হয়ে যেতে পারি। বন্দুক সম্পর্কে তোর জ্ঞান যৎ সামান্য। আমার বন্দুকের গুলিতেই তোর নাম লেখা আছে, আমি দেখতে পাচ্ছি। বাপকে বলে এসেছিস বিশু ডাকাতের সঙ্গে দেখা করতে যাচ্ছে? আকাশের দিকে শঙ্কর একবার তাকিয়ে বিশু ডাকাতকে বলল, বাবাই আমাকে পাঠিয়েছে তোর সমন যমরাজের কাছে পাঠাতে। খুব তাড়াতাড়ি তোর বাপের কাছে পাঠিয়ে দেব তোকে। এমন সময় দারোগা শুভঙ্কর সান্যাল জিপ নিয়ে এসে দাঁড়ালেন শঙ্কর আর বিশু ডাকাতের সামনে। দুজনেই দারোগা বাবুর দিকে তাকান। শুভঙ্কর বাবু গাড়ি থেকেই বিশু ডাকাতের দিকে বন্দুক তাক করে নামলেন। বিশু ডাকাত নদীর ব্রিজের উপর থাকা একটা ইট সজোরে ছুঁড়ে মারল শুভঙ্কর বাবুর দিকে। ইটের আঘাতে হাতের বন্দুকটা ছিটকে পড়ে গেল দামোদর নদীর জলে। শঙ্কর কিছু করার আগেই বিশু ডাকাত সজোরে শঙ্করের বুকে একটা লাথি মারে। শঙ্কর রাস্তার বাইরে গিয়ে ছিটকে পড়ে। শুভঙ্কর বাবু হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলেন। বিশু ডাকাত রাস্তায় পড়ে থাকা খড়গটা তুলে সিংহের মতো তেড়ে যায় শুভঙ্কর বাবুর দিকে। শঙ্কর দ্রুত নিজেকে সামলে নিয়ে পাল্টি খেয়ে রাস্তায় এসে বন্দুক তুলে নিমেষের মধ্যে বিশু ডাকাতকে লক্ষ্য করে গুলি চালায়। পরপর 3টে গুলি গিয়ে লাগে সোজা বিশু ডাকাতের পিঠে।
বিশু ডাকাত থমকে দাঁড়িয়ে শঙ্করের দিকে ফিরে তাকায়। শঙ্কর বন্দুক নিয়ে বিশুর দিকে তাক করে এগোতে থাকে। বিশু ডাকাতের চোখ তখন লাল আগুনের মতো জ্বলছে। তারপর তার হাতে থাকা খড়গটা শঙ্করের দিকে ছুড়ে দেয়। শঙ্কর নিজেকে সামলে নিয়ে আবার গুলি করতে উদ্যত হলে বিশু ডাকাত ব্রিজ থেকে এক লাফে দামোদর নদীর বিরাট জলস্রোতে ঝাঁপ দেয়। শঙ্কর আর দারোগাবাবু সঙ্গে সঙ্গে ব্রিজের কাছে আসে। নদীর জলের দিকে তাকিয়ে দেখে জল নিজের মতো করে বয়ে চলেছে। দারোগাবাবু বললেন, শয়তানটা কিছুতেই আর বাঁচবে না শঙ্কর, জলের মধ্যেই ওর লাশ ভেসে উঠবে। শঙ্কর কোনো উত্তর না দিয়েই জলের মধ্যে যেমন তাকিয়েছিল তেমনি তাকিয়ে রইল। তখন 2-3টে পুলিশ গাড়ি এসে ব্রিজের সামনে দাঁড়ালো। শুভঙ্করবাবু এখানে আসার আগেই ফোন করেছিলেন। পুলিশ সারা রাত ধরে ডুবুরি নামিয়ে নদীর 5 কিলোমিটার খোঁজাখুঁজি করল, কিন্তু বিশু ডাকাতের বডি পাওয়া গেল না। ডুবুরির হাতে এলো একটা ভেজা লাল ওড়না, তাতে লেখা বিশু ডাকাত। এই ঘটনা 6 মাসের বেশি পেরিয়ে গেছে। বিশু ডাকাতের আর কোনো খবর নেই। শহর আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছে। বিশু ডাকাতের কথা আস্তে আস্তে মানুষ ভুলতে শুরু করেছে। শহর থেকে পুলিশের টহল এবং চৌকিও উঠে গেছে। দারোগা শুভঙ্কর বাবুর সাথে শঙ্করেরও কয়েক মাস দেখা হয়নি। বিশু ডাকাতের সাথে সাথে শঙ্করও যেন কোথায় মিলিয়ে গেছে। তবে পুলিশ এখন আগের থেকে অনেক তৎপর। সামান্য থেকে সামান্যতর ঘটনাও পুলিশ গুরুত্ব নিয়ে ডিল করে। সাধারণ মানুষের সামান্য প্রবলেম হলেই পুলিশ কম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়। শীতকালের মতো গরমও বেশ জোরালোভাবে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বাসন্তী শঙ্করের কথা ভাবতে ভাবতে দিন কাটায়। কোথাও যেন তার মনে শঙ্করের প্রতি প্রেমের অঙ্কুর ফুটে উঠেছিল। অনেকবার শঙ্করকে ফোন করেও সুইচ অফ পেয়ে একরকম নিরাশ হয়ে পড়েছে। সেদিন বিকেলে বাসন্তী স্কুটি নিয়ে শহরের দিকে রওনা দিল। একটা কফি শপের সামনে স্কুটিটা দাঁড় করালো। একটা ফাঁকা টেবিলে বসে সে একটা কফি অর্ডার করল। হঠাৎ সে লক্ষ্য করল দুটো লোক নিজেদের মধ্যে চেঁচামেচি শুরু করেছে। বাসন্তী তাকিয়ে দেখল একজনকে খুব চেনা লাগছে। বাসন্তী টেবিল ছেড়ে উঠে তাদের কাছে গেল। একজন চশমা পরা ভদ্রলোক, গায়ে দামি কোট, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। আরেকজনের উস্কো খুস্কো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি। চশমা পরা ভদ্রলোকটি চিৎকার করে বলছেন, বললেই হবে, আপনি তো আমার পার্সটা চুরি করেছেন, দিন ফেরত দিন, পকেট মার কোথাকার। ভদ্রভাবে কথা বলুন, আমি কোনো পার্টস নিইনি আপনার। আরে আমি একজন কলেজের প্রফেসর, হ্যাঁ আমাকে ভদ্রতা শেখাবেন না তো। আপনি কি তা জেনে আমার কোনো লাভ নেই। আমাকে কেন মিথ্যা অপবাদ দিচ্ছেন? বাসন্তী চুপচাপ পাশ থেকে শুনছিল। এমন সময় ক্যাফে একজন পুলিশ উপস্থিত হলেন। তিনি এসে দুজনের মধ্যে দাঁড়িয়ে বললেন, আপনারা একটু চুপ করুন, আমি একজন পুলিশ অফিসার, কি হয়েছে আমাকে একটু বলুন। স্যার স্যার আমি বলছি স্যার, আমার মানিব্যাগটা এই লোকটা চুরি করে ওর কাছে রেখেছে, আপনি সার্চ করুন, এক্ষুনি পেয়ে যাবেন। উনি মিথ্যা কথা বলছেন, আপনি ওনার কথা বিশ্বাস করবেন না স্যার। আমাকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন উনি। আপনাদের দুজনেরই কোনো আইডেন্টি কার্ড থাকলে দেখান তো। প্রফেসর একটা আই কার্ড বার করে পুলিশকে দেখালেন। পাশের লোকটি পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার তাকে চাপটে ধরেন। ওটা পালিয়ে যাচ্ছিস কোথায়? ক্যাফের সিকিউরিটি গার্ডও ভিতরে ঢুকে লোকটিকে ধরে নেয়। পুলিশ তার হাতে থাকা ব্যাগটা ছাড়িয়ে সেটা খুলে মেঝেতে ঢালতেই প্রফেসরের মানিব্যাগটি বেরিয়ে এলো। অফিসার মানিব্যাগটি তুলে নিয়ে বললেন, এটাই কি আপনার? হ্যাঁ হ্যাঁ এটা আমারই। চল বেটা, তোকে থানায় নিয়ে গিয়ে তোর ব্যবস্থা আমি করছি।
আপনি একবার থানায় চলুন স্যার, একটা ছোট্ট সই করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, চলুন। পুলিশ অফিসার সেই পকেট মারটিকে আর প্রফেসরকে নিয়ে থানায় চলে গেলেন। বাসন্তী সব কিছু দেখে কেমন যেন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। পুলিশ অফিসার পকেট মারটিকে টেনে হিজড়ে থানায় নিয়ে গিয়ে বড়বাবুর কাছে গেলেন। পিছনে পিছনে প্রফেসরও গিয়ে দাঁড়ালেন। স্যার, এই পকেট মারটা হাতে নাতে ধরা পড়েছে। কার পকেট মেরেছিস রে? বড়বাবু জিজ্ঞেস করলেন। প্রফেসর এসে দাঁড়িয়ে বললেন, আমার। যাক, ওকে বিশেষ কিছু করবেন না, অভাবের জন্যই হয়তো। পাশে থাকা পুলিশ অফিসারটি বললেন, আপনি বসুন স্যার, আমরাও ঠিক ব্যবস্থা করে দেবো। বেটা আর কোনোদিন ওইসব করার সাহস পাবে না। প্রফেসর চেয়ারে বসতে যাবে এমন সময় পকেট মারটি সজোরে চেয়ারটায় লাথি মারে। প্রফেসর নিচে পড়ে যান। বড়বাবু সঙ্গে সঙ্গে বন্দুক বার করে পকেট মারের দিকে তাক করেন। পকেট মারটি বলে, আরে শান্ত হন স্যার। ইনি কোনো প্রফেসর নন, ইনি হলেন বিশু ডাকাত। ফেক আইডি বানিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছে। লোকটির কথা শুনে বড়বাবু, পুলিশ অফিসার ও থানার সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে পড়লেন। লোকটি নিজের পকেট থেকে একটা আইডি কার্ড বার করে বড়বাবুর সামনে তুলে ধরে। বড়বাবু দেখলেন তাতে লেখা শঙ্কর চ্যাটার্জি, প্রাইভেট ডিটেকটিভ। শঙ্কর বলল, ওর জামাটা খুলুন, ওর পিঠে আমার 3টে গুলির দাগ দেখতে পাবেন। ঠিক তখনই প্রফেসরটি উঠে দাঁড়িয়ে নিমেষের মধ্যে বড়বাবুর হাত থেকে পিস্তলটা ছাড়িয়ে শঙ্করের দিকে তাক করে বলল, বিশু ডাকাতকে ধরা এত সহজ নয় শঙ্কর। পাশে থাকা পুলিশ অফিসারটি বন্দুক বার করতে গেলে বিশু ডাকাত তাকে গুলি করে। সঙ্গে সঙ্গে থানায় থাকা সমস্ত পুলিশ বিশু ডাকাতের উপর বন্দুক তাক করে। শঙ্কর বলে ওঠে, এখান থেকে তুই আর পালাতে পারবি না। 6 মাস আমি তোকে হন্যে হয়ে খুঁজেছি। তোকে চিনতে তো আমি অনেকদিন আগেই পেরেছি, কিন্তু একটা ভালো সুযোগের অপেক্ষায় ছিলাম, আর আজ সেটা কফি শপে পেয়েও গেলাম। তাই আমি তোকে থানায় আনার জন্য এই গেমটা খেলেছি। এখন বন্দুক নামিয়ে সারেন্ডার কর। বিশু ডাকাত একটা অট্ট হাসি হাসতে হাসতে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে নিজেই নিজেকে শুট করল।